কালকে 200 পয়েন্ট বাড়লে আবার 500 পয়েন্ট কমে, এইভাবে কোন পুঁজিবাজার অ্যাকচুয়ালি চলতে পারে না। আপনি যদি ইন্ডিয়াতে দেখেন গত 10 বছরে অন এন এভারেজ রিটার্ন ছিল 11%, পাকিস্তানেও ছিল 12%, শ্রীলঙ্কাতে 8.5%, কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারে কিন্তু গত 10 বছরে রিটার্ন নেগেটিভ। রিটার্ন তো আসে নাই, বরঞ্চ আপনি যদি ইনফ্লেশন অ্যাডজাস্টমেন্ট করেন কোনো কিন্তু রিটার্ন আসে নাই। মার্কেট পড়ে যাচ্ছে, মার্কেট পড়ে যাবে, এইভাবে আর চলতে দেওয়া যায় না। এখানে একবারে স্ট্রং রিফর্ম নিতে হবে উইথ টাইমলাইন, যে আমরা নন পারফর্মিং লোন এখন 30% আছে, আমরা 6 মাস পরে এতটুকু দেখতে চাই, 1 বছর পরে এতটুকু দেখতে চাই, এই ব্যাংকের সাথে এই ব্যাংকের মার্জ হবে, স্পেসিফিক্যালি আপনাকে বলতে হবে। এবং এই যে নেগেটিভ ইকুইটি গুলো ক্রিয়েট হয়েছে এগুলো কে সলভ করবে, এই যে আমানতকারীরা টাকা পাচ্ছে না এইগুলো কে সলভ করবে, এগুলাতে কিন্তু আপনাদের আসতে হবে। রেগুলেটর যদি মনে করে যে আমি কাউকেই পাত্তা দিব না, তাহলে এই মার্কেট ভালো হবে না। সবার সাথে কথা বলতে হবে, সবার সাথে কথা বলে কাজ করতে হবে। আপনারা কি করছেন এটা আমাদেরকে জানাতে হবে রেগুলার। আপনারা যদি না করেন তাহলে আপনাদের পদত্যাগ আমরা এখনই যাবো। আর আপনাকে দেখতে হবে গ্লোবাল মার্কেটে আপনি ডিভিডেন্ডের কারণে কি জেড ক্যাটাগরি পৃথিবীর কোথাও হয় না? আজকে মেটা তো কত বছর জীবনে কয়বার ডিভিডেন্ড দিছে, ও কি জেড ক্যাটাগরিতে গেছে? মাইক্রোসফট জেড ক্যাটাগরিতে গেছে, টেসলা জেড ক্যাটাগরিতে গেছে। তাহলে কি আপনি আপনার কি টেসলা থেকে ভালো কোম্পানি এখানে আছে? এইগুলো হাস্যকর না? একদম হাস্যকর। এইভাবে চলতে পারে না। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা বলতে এসেছি যে আপনারা যেটা করবেন, নাম্বার 1, আপনারা এই যে ক্যাটাগরি বেসড অন ডিভিডেন্ড এটা বাদ দেন, এটা দরকার নাই। আপনারা দেখেন ইন্ডিয়াতেও যদি আমরা বলি, ইন্ডিয়াতে শুধুমাত্র তখনই জেড ক্যাটাগরিতে পাঠানো হয় যদি আপনি দেউলিয়া হন, এইটা হইতে পারে, কিন্তু আপনি ডিভিডেন্ড দিবেন না এই কারণে দেউলিয়া হবে, এটা মানা যাবে না। এটা কোনোভাবে আমরা সাপোর্ট করতে পারি না। এটা সারা বিশ্বের মার্কেটের সাথে কনফ্লিক্ট করে। আমাদের ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স দেওয়া হয়েছে আইএমএফ এর শর্ত অনুযায়ী। ভাই, আমাদের দেশে মানুষের কয় টাকার ক্যাপিটাল গেইন হয়? সবাই তো ক্যাপিটাল লসে, তো কিসের আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স রাখছেন? হাস্যকর না এটা? আমরা এনবিআর কে বলতে চাই আপনারা ক্যাপিটাল গেইন ট্যাক্স উঠাই দেন। জেনারেল পাবলিকের জন্য কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স দরকার নাই। আগে এই মার্কেট ডেভেলপ করেন, তারপর আপনারা ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়েন। একজন মানুষের ইনকাম যদি ইনকাম ট্যাক্স উইথ সারচার্জ যদি 40% হয়, তাকে ডিভিডেন্ডের উপর 40% ট্যাক্স দিতে হবে। কেন ভাই? এই কোম্পানি তো ট্যাক্স দিয়ে এসেছে আর্নিং এর উপর, অলরেডি দিয়েছে না? তারপর কিসের ডিভিডেন্ডের উপর ট্যাক্স দরকার আছে? এটা দরকার নাই। আপনি একবার ট্যাক্স দিয়েছেন, একটা কোম্পানি 27.5% ট্যাক্স দিয়ে এসেছে, আপনি কেন তার কাছ থেকে আবার ইনভেস্টরের কাছ থেকে 40% ট্যাক্স নেবেন, 25% ট্যাক্স নেবেন? এটা কি হতে পারে? পৃথিবীর কয়টা দেশে ডুয়াল ট্যাক্সেশন আছে? আপনি তো আমেরিকাতেও গিয়ে দেখবেন ট্যাক্সেশন নাই, ডুয়াল ট্যাক্সেশন। তো ডিভিডেন্ডের উপর ট্যাক্স রাখতে কে বলছে আপনাদেরকে? দরকার আছে কোন ডিভিডেন্ডের উপর ট্যাক্স? দরকার নাই। আপনারা ডিভিডেন্ডের উপর ট্যাক্স উঠাই দেন। তাহলে কেন আমাদের এই খারাপ মিউচুয়াল ফান্ডগুলোর বোর্ড এখনো বসে আছে? ভেঙে দেওয়া উচিত না? আমরা বলবো রেগুলেটরদের এই ধরনের বোর্ডগুলো আপনারা ভেঙে দেন। এইগুলোর মার্কেটে কোনো কাজ নাই, বরঞ্চ ওরা মার্কেটের ক্ষতি করেছে। আমরা চাই ভালো ফান্ড ম্যানেজারকে ওই ধরনের মিউচুয়াল ফান্ডে বসায় দেন। বাংলাদেশে ভালো ফান্ড ম্যানেজার কিন্তু আছে, আছে না? ওরা 5,000, 4,000, 10,000 কোটি টাকা চুরি করছে, আর কিচ্ছু না। তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির যে কর হার একসময় আমরা 10% পর্যন্ত দেখেছি, এখন কেন এটা 5% নিয়ে আসা হলো? এইটাকে আপনারা আরো দূরত্ব বাড়াই দেন, মার্কেট অটোমেটিক্যালি বাড়বে। আমরা বলি আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্স উঠাই দেন, আপনি ডিভিডেন্ডের উপর ট্যাক্স উঠাই দেন, আপনি মিউচুয়াল ফান্ড গুলোকে আপনি আপনার কন্ট্রোলে নিয়ে আসেন। আপনারা তালিকাভুক্ত অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে যে ট্যাক্স রেট আছে এগুলা আরেকটু দূরত্ব বাড়ান, ভালো কোম্পানি অটোমেটিক্যালি লিস্টেড হতে আসবে। এমন একটা বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানি ট্যাক্স দিতে চায় না, ওইটা কিভাবে ইনশিওর করবেন ওইটা করেন আপনারা। আপনারা ক্যাপিটাল মার্কেটের সাথে শুধু শত্রুতা করেন না। আপনারা এই যে জেড ক্যাটাগরি হলে আপনারা বিনিয়োগকারীদেরকে সাহায্য করছেন, এটা কিন্তু উচিত না। আপনার সাহায্য করা উচিত ওই কোম্পানিকে। ওই কোম্পানিতে আপনি একটা স্ট্রং ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর বসাই দেন, যাতে ওই কোম্পানি ঠিক হতে পারে। এক্সিমকো লিমিটেড 160 টাকা পর্যন্ত গেছে, এইটার শর্ট সেল করা উচিত ছিল না আমাদের? যদি শর্ট সেল করতে 160 টাকায় যেতে পারতো, তাহলে এই যে আজকে 100 টাকা করে শেয়ার পড়ে আছে, আজকে মার্জিন লোন দিয়ে পুরো মার্কেট ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসটা হইতো শর্ট সেল থাকলে? হতো না। মানুষ কিন্তু শর্ট সেল আগেই দিয়ে দিত, এই শেয়ারের প্রাইস এত বাড়তো না, যার ফলে কি হতো, এই মার্কেট এত ক্ষতি হতো না। তো আমরা বলি আপনারা শর্ট সেল চালু করেন, আপনারা কারেন্সি ট্রেডিং শুরু করেন, গোল্ড ট্রেডিং শুরু করেন। এইগুলো হলে মার্কেট আপনার বেটার অবস্থায় যাবে। এবং ডিমান্ড কেন 3টা কোম্পানি ফ্লোর প্রাইসে থাকবে, 2টা, এগুলা রাখা যাবে না। এবং আজকে স্কয়ার ফার্মার শেয়ারের দাম কেন 210 টাকা থাকবে ভাই?
স্কয়ার ফার্মার মানে এত ভালো আর্নিংস, এত ভালো কোম্পানি, কেন এত কম দাম? এটা তো মানা যায় না ভাই। আজকে এত ভালো ভালো কোম্পানি শেয়ারের প্রাইস এত কম থাকবে কেন? আমি এক্সাম্পল দিচ্ছি, আমি কিন্তু কাউকে রেফার করছি না। তবে একটা মার্কেট থাকতে পারে না। আমরা বিএসসি কে বলবো স্টক এক্সচেঞ্জ, ব্রোকার এবং বিনিয়োগকারীদের মধ্যে সাথে আপনারা বসেন, আপনারা রেগুলার বসেন, আপনাদের কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে। আপনাদের কমিউনিকেশন স্কিল খুবই দুর্বল। একটা দেশের কিন্তু অর্থনৈতিক আয়না হচ্ছে শেয়ার মার্কেট, কিন্তু আমরা এখন দেখতেছি শেয়ার মার্কেট ব্লিডিং হচ্ছে। কোন সরকার বলতে পারে না যে আমার অর্থনীতি ভালো যাচ্ছে উইদাউট তার ক্যাপিটাল মার্কেট। এই বাংলাদেশ 2.0 তে আপনাদেরকে কেউ আর সহ্য করবে না।